আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর ফাইন্যান্স ও ব্যাংকিং এই বইয়ের কত অধ্যায়? ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কালন। এই অধ্যায়ে একটা বোর্ড কোয়েশ্চেন সমাধান করব। ঢাকা বোর্ড 2023 সাল আসছিল। তো প্রশ্নটা কি বলছে প্রথমে আমি পড়ি। জনাব রানার দুটি প্রকল্প তথ্য নিম্নরূপ। জনাব রানার দুটি প্রকল্প তথ্য নিম্নরূপ। চাঁদ প্রকল্পের বিনিয়োগের পরিমাণ কত টাকা? 50,000 টাকা। 3 বছরে তার বিক্রয়ের পরিমাণ যথাক্রমে 40,000, 50,000 ও 65,000 টাকা। চলতি ব্যয় বিক্রয়ের 10%, স্থায়ী খরচ 10,000 টাকা। অপরপক্ষে সবুজ প্রকল্পের পেব্যাক সময় 4 বছর। মানে জনাব রানারে তো মালিক, ওনার প্রকল্প কয়টা আছে? মানে ওনার প্রজেক্ট হই না, আমরা প্রজেক্ট ইংলিশে কি প্রজেক্ট, ওনার প্রজেক্ট কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে চাঁদ প্রকল্প আর একটা সবুজ প্রকল্প। চাঁদ প্রজেক্ট আর সবুজ প্রজেক্ট, তাই না? তো শুধু সবুজ প্রজেক্টের কি আছে? পেব্যাক সময়টা দেওয়া আছে। আচ্ছা, তো এটা ঢাকা বোর্ড কত 20 সালে আসছিল? ঢাকা বোর্ড 2023 সালে আসছিল, তাই না? এখানে প্রশ্ন আছে, এখানে 14 নম্বর লেকচার গাইডের 14 নম্বর আছে না? তো আমরা লিখলাম 14 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে ক নম্বর লিখি আমরা, কোন উত্তর কোন নম্বর কি বলছে? বলছে আই 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 আর আর এর পুনরুক্তি। আই আর এর পুনরুক্তি ইন্টারনাল রেট অফ রিটার্ন, তাই না? ইন্টারনাল রেট অফ রিটার্ন, INTERNAL, ইন্টারনাল RAT রেট অফ কি RETURN রিটার্ন মানে আন্ত আয়ের হার। ইন্টারনাল মানে আন্ত, রেট মানে হার, আর রেট রিটার্ন মানে আয়, আর অফ রিটার্ন মানে আয়ের, আন্ত আয়ের হার। বুঝতে পারছো বাংলায়? ইআইআর বাংলা কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন বাংলা কি? আন্ত আয়ের হার। বুঝতে পারছো না? তারপরে খ নম্বর কি বলছে? মূলধন বাজেটিং কেন প্রয়োজন ব্যাখ্যা করো। একটা প্রতিষ্ঠানের জন্য মূলধন বাজেটিং কেন প্রয়োজন বলো তো? দীর্ঘমেয়াদে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূলধন বাজেটিং প্রয়োজন, তাই না? দীর্ঘমেয়াদে মানে অনেক সময়, লম্বা সময় ধরে কি সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত মাধ্যমে কোনো প্রকল্প থেকে কোনো প্রকল্পে কি মূলধন বাজেটিং প্রয়োজন, তাই না? দীর্ঘমেয়াদে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূলধন বাজেটিং প্রয়োজন বলো তো? দীর্ঘমেয়াদে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে মূলধন বাজেটিং প্রয়োজন। মূলধন বাজেটিং প্রয়োজন না? মূলধন বাজেট করা, কোথা থেকে কত টাকা মূলধন সংগ্রহ করবে, কিভাবে সংগ্রহ করবে, তাই না? আরো বিস্তারিত ব্যাখ্যা লেখা তোমরা নিচে। যেমন মূলধন বাজেটিং পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কোন প্রকল্প থেকে আগত ভবিষ্যৎ নগদ অন্তর্ভুক্ত বর্তমান মূল্য নির্ণয়পূর্বক কি নগদ বহিঃপ্রবাহের সাথে তুলনা করে লাভজনক প্রকল্প নির্বাচন করা যায়, এই ব্যাখ্যা লেখা। তারপর আচ্ছা, এটা আমি লেখাইতেছি না। তারপর গ নম্বর কি বলছে? চাঁদ প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। গড় মুনাফার হার আমি পূর্বে একটা ভিডিও শিখেছি না? প্রথমে কি মানে পুরো লিস্টটা এখানে কি দেওয়া আছে? বিক্রয় 3 বছরের, বিক্রয় থেকে আমরা 3টা খরচ বাদ দিব। কি? চলতি খরচ, স্থায়ী খরচ আর অবচয়। এই 3টা বাদ দিলে আমরা কি হইব? কর যোগ্য মুনাফা বা কর পূর্ববর্তী মুনাফা। এরপরে যখন করটা বাদ দিয়ে দিব তাহলে কি হইব? নিট মুনাফা। বুঝতে পারছো? আমাদের নিট মুনাফা বলছে না গড় মুনাফা নির্ণয় করার জন্য। গড় মুনাফা সূত্র কি? নিট মুনাফা না, এটা হচ্ছে গড় মুনাফা হারের সূত্র। আর শুধু গড় মুনাফা সূত্র কি? 3 বছরের মুনাফাকে কি করবো আমরা? যোগ করবো আর 3 দিয়ে ভাগ করবো, তাহলে গড় মুনাফা পাইবো। তা আগে তো গড় মুনাফা বাইর করতে হবে, তাই না? এটা বললাম। তাহলে লিখি লিখি গণং উত্তর। তো আমরা আগে নিট মুনাফা বাইর করা লাগবে। কয় বছর আছে? 3 বছর আছে না? 3। প্রথমে বছর কত? 1 বছর, 2 বছর, 3। প্রথমে বিক্রয় কত আছে? 3 বছরের কত বলতো? 3 বছরের বিক্রয়টা
40, 50 ও 65, তাই না? 40, 50, 65 বাদ কি দিব? বাদ চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয়। এখানে কি আছে? এই যে বলছে চলতি ব্যয় বিক্রয়ের 10%, স্থায়ী খরচ 10,000 টাকা, কিন্তু অবচয় কি আছে এখানে বলা? তো অবচয় আমার নির্ণয় করা লাগবে, তাই না? বাদ চলতি খরচ, তিনটা বাদ আগে দিয়ে দিবে। বাদ কি? স্থায়ী খরচ, বাদ কি? বাদ কি? অবচয়। তো চলতি খরচ কি বলছে? চলতি খরচ সম্পর্কে চলতি খরচ হচ্ছে বিক্রয়ের 10%। বিক্রয়ের 40,000 টাকা না, এটা লিখছি না। 40,000 টাকা 10% কত? 4,040, 6,000 টাকা হবে না? দেখো তো ক্যালকুলেটারে, 40,000 10% কত? 4,000 টাকা। 50,000 টাকা 10% কত? 5,000 টাকা। যদি এখানে বাদ লিখছি তাই মাইনাস দিব। 65,000 10% কত? কত? 6,500। ঠিক আছে, দেখো তো, ঠিক আছে, 6,500। কি বলছি আমরা? চলতি খরচ স্থায়ী খরচের 10%। প্রশ্নে বলে দিছি না উদ্দীপকে, চলতি খরচ বিক্রয়ের 10%। তো বিক্রয় তো এই যে লেখছি 40, 50, 65। তো 40,000 10% চলতি খরচ মানলে কত হবে? 6,000 টাকা। 50,000 10% ক্যালকুলেশন করলে কত হবে? 5,000 টাকা। 65,000 টাকা 10% ক্যালকুলেশন করলে কত হবে? 6,500। ঠিক আছে না? তারপরে বলছে স্থায়ী খরচ লিখছি আমরা, তিনটা খরচ বাদ দিয়ে দিব প্রথমে। তো স্থায়ী খরচ বলে দিছে উদ্দীপকে কত টাকা? 10,000 টাকা। তো স্থায়ী খরচ মানে কি? প্রতি বছর এটা ফিক্সড, স্থায়ী। কত টাকা? 10,000 টাকা। এটাও কি বাদ না? বাদ বাদ বাদ। এরপরে অবচয়, বাদ অবচয়। অবচয় কি আমাদের এখানে আছে? আছে? দেওয়া আছে উদ্দীপকে? না, তাহলে আমরা নির্ণয় করা লাগবে। কি করবো? নির্ণয় করবো আমরা অবচয়। দেখি তো এখানে এখানে নির্ণয় করে ফেলি। হ্যাঁ, অবচয় আমরা জানি অবচয় সমান কি? প্রাথমিক মূল্য, সম্পত্তির মূল্য না? প্রাথমিক মূল্য বাই মাইনাস কি? ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য বাই কত? বাই আয়ুষ্কাল। প্রাথমিক মূল্য কত টাকা? প্রাথমিক মূল্য কত আছে উদ্দীপকে? 50 টাকা আছে না? প্রাথমিক বিনিয়োগ কত? 50,000 টাকা। আর ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে? বলা আছে ভগ্নাবশেষ মূল্য সম্পত্তি বিক্রয় করার পর এটা কত টাকা বিক্রি করা যাবে এমন বলা আছে? না, শূন্য। আর আয়ুষ্কাল কত? বছর কটা? 3টা। আয়ুষ্কাল হচ্ছে 3। দেখো তো 50,000 শূন্য বিয়োগ করলে 50,000 থাকলো, 3 দিয়ে ভাগ করলে কত হইল? 16, 3, 17 আর 3, 16,000 কত? 16,000 কত? 16,667। 16,666 লিখতে পারো। আর যেহেতু দশমিকের পরে 7 থেকে বড়, তাই 67 লিখতে পারো। ঠিক আছে না? ঠিক আছে না? 16,667 টাকা কি প্রায় লিখতে পারো বা এটাই লিখতে পারো। 16,666 আসছে, কিন্তু দশমিকের পরে সংখ্যা 4 থেকে বড় না, তাই 1 যোগ করে লিখতে পারো, 67 লিখতে পারো। অবশ্যই কত? প্রতি বছর সেম হবে না? যদি এটা সরল পদ্ধতিতে নয়, 16,667, 16,667। এখন এই 3টা বাদ দাও তো, এরা থেকে 3টা বাদ দাও ক্যালকুলেটারে। বাদ দিলে যে টাকা থাকবে এটার নাম কি? কর যোগ্য বা কর পূর্ববর্তী নিট মুনাফা। বুঝতে পারছো? আর আমাদের এখানে কি কর হার বলে দিছে? বলে আছে কর হার আছে? নাই। কত বাদ দাও? 40,000 থেকে এই 10,414 আর 16 হচ্ছে 30, 30,667 বাদ দাও। 30,667 কত রইল? তো সময় লাগে নাকি? বুঝলি তো?
নয়া 333 বা হচ্ছে উত্তর বলো না কেন? নয়া 333। তারপরটা দেখো, দেখো তুমি তো বাইরে দিয়ে কত পাইছো? 31,833। 31,833, তাই না? কি কি দিছি না এইটা ব্যাকেট? হ্যাঁ, সমস্যা না। হ্যাঁ, তো এটা কি করযোগ্য ঋণ মুনাফা। এখান থেকে আমরা কি বাদ দিব? বাদ কর। কর সম্পর্কে কি প্রশ্ন কিছু বলা আছে? কর ধরতে হবে 10%, কর 20%, এরকম বলা আছে? তো কি কর কি হবে? কর কোনো কর নাই, কোনো কর নেই, শূন্য। তো করটা বাদ দিলে কি থাকবে? কর বাদ দিয়ে দিছি মানে কর নেই, তা কি রইল? নিট মুনাফা। নিট, যেহেতু কর সম্পর্কে কিছু বলা নেই দেখি তো শূন্য তো হবে। আর কর শূন্যটা হইলে কি নিট মুনাফা, যেটা তারপরে তো নিট মুনাফাই সেম টাকাই তো আলাদা, যেহেতু কর শূন্য তাই সেম টাকাই রয়ে গেল। সরকারকে আর কি দেওয়া লাগলো না, কর দেওয়া লাগলো না। 31,833, এটার নাম কি? নিট মুনাফা। তো আমরা কিভাবে করবো? গড় মুনাফা নির্ণয় করো। তো প্রথমে তো নিট মুনাফা বাই করা লাগবে। আর এই নিট মুনাফা কয়টা? তিনটা। তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করবো। আমাদের কি বলছে? গড় মুনাফা নির্ণয় করো। তোমরা কি লিখবো? সুতরাং, আচ্ছা সূত্র লিখি। আমরা জানি এখানে আমাদের কাঙ্ক্ষিত আনসার নির্ণয় করবো। আমরা জানি কি গড় মুনাফা সমান কি? গড় মুনাফা সমান মুনাফা গুলোর কি সমষ্টি, তাই না? মুনাফাগুলোর সমষ্টি, হ্যাঁ, বা যোগফল। মুনাফাগুলোর যোগফল বাই কি? বছর, বছর সংখ্যা, বছর সংখ্যা। এই সূত্র না আলাদা সমস্যা না। হ্যাঁ, তাহলে মুনাফা যোগ করি তো 9,333। পরের বছর কত? 18,333 নিট মুনাফা। 18,333 যোগ কত? 31,833। 31,833 বছর কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা যোগ করছি না আমরা নিট মুনাফা, 3 দিয়ে ভাগ করবো। দেখো তো কত? এই তিনটা মুনাফাকে 3 যোগ করে 3 দিয়ে ভাগ করো তো। দ্রুত দ্রুত। তো কত পাইছে? 19,833। 19,833। এই তিনটা যোগ করে আমরা কি করবো? যেহেতু যোগ করছো কয়টা মুনাফা? 3। 3 দিয়ে ভাগ করবো। যদি এখানে বছর তত 5টা, বছর তত কি 5টা, আমরা 5টা নিট মুনাফা যোগ করতাম, তাহলে কত দিয়ে ভাগ করতাম? 5 দিয়ে। প্রশ্ন কি বলছিল আমাদের গতে? 4 প্রকল্পের গড় নিট মুনাফা নির্ণয় করো। তো তাহলে 4 প্রকল্পের গড় মুনাফা কত পাইছি? 4 প্রকল্পের গড় মুনাফা নির্ণয় করো। 4 প্রকল্পের গড় মুনাফা কত? 19,833। লিখে তো। আচ্ছা লিখে দিচ্ছি। সুতরাং 4 প্রকল্পের গড় মুনাফা 19,833। বুঝতে পারছো? 4 প্রকল্পের গড় মুনাফা 19,833। তো গড় মুনাফা, গড় তো আমরা সবাই জানি, এটা আমরা পঞ্চম শ্রেণী থেকে শিখে আসতেছি। গড়ের সূত্র সবগুলা যোগ করে যতগুলা যোগ করছি ততগুলা দিয়ে ভাগ করব। তো যোগ করবো কি আমরা? যেহেতু গড় মুনাফা নির্ণয় করবো, তো গড় মুনাফাগুলো যোগ করবো না? মুনাফা তো আগে বাহির করা লাগবে। আমাদের উদ্যোগে কি মুনাফা দেওয়া আছে? না, আমাদের উদ্যোগে কি দেওয়া আছে? শুধু বিক্রয়। তো বিক্রয়ের শীট থেকে আমরা যদি 3টা খরচ বাদ দিয়ে দেই, পাইবো কি? করযোগ্য মুনাফা। তখন করটা বাদ দিলে কি থাকবে? নিট মুনাফা। যেহেতু এখানে কোনো কর নেই তাই করা বাদ দেওয়া লাগলো না। উদ্যোগে তো কর সময় কিছু বলা আছে না? আশা করি বুঝতে পারছেন। গ নম্বর কি বলছে? পেব্যাকের ভিত্তিতে জনাব রানার কোন প্রকল্পে গ্রহণ করা যুক্তিযুক্ত? রানার 2টা প্রকল্প বলছিল না? আচ্ছা, তারপরে আগে পেব্যাক সময় নির্ণয় করবো। তো এই উদ্যোগে কিন্তু দেওয়া আছে সুরজ প্রকল্পের পেব্যাক সময় কত? 4 বছর। তো আমাদের প্রকল্পের পেব্যাক সময়টা দেওয়া আছে না? 4 বছর আছে না? আর আমরা অঙ্ক করছি গ নম্বর খার 4 প্রকল্পের। 4 প্রকল্পের পেব্যাক সময়টা নির্ণয় করি। জনাব রানার প্রকল্প কয়টি? 2টি। 4 প্রকল্প আর সুরজ প্রকল্প। তো সুরজ প্রকল্পের পেব্যাক সময় দেওয়া আছে 4 বছর। এখন আমরা 4 প্রকল্পের পেব্যাক সময়টা নির্ণয় হলেই বুঝতে পারবো কোনটা ভালো।
যেটা পেব্যাক সময় বেশি সেটা গ্রহণ করবো নাকি যেটা কম সেটা গ্রহণ করবো? যেটা কম সেটা গ্রহণ করবো। পেব্যাক সময় কি? পেব্যাক সময় মানে কি? বিনিয়োগকৃত অর্থ কত সময় ফেরত আসবে তাকেই বলে পেব্যাক সময়। তো যে প্রকল্পটি যদি বিনিয়োগকৃত অর্থ দ্রুত চলে আসে সেটা ভালো না? তো আমরা আগে দেখি গ নম্বরে কত আসে। তো পেব্যাক সময় কি বাইর করবো? পেব্যাক সময় অর্থ কি লাগে? নগদ আন্তঃপ্রবাহ। পূর্বে আমরা গ নম্বরে করছিলাম 4 প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ কি পাইছিলাম? শুধু নিট মুনাফাটা পাইছিলাম। নিট মুনাফার সাথে কি করলে আমরা নগদ আন্তঃপ্রবাহ পাবো? অবচরা যোগ করলে। হ্যাঁ, বলতে পারছো? কি লিখবো? গ নং উত্তর। আমরা এখানে প্রথমে নির্ণয় করে ফেলি নগদ প্রকল্প কটা? দুইটা, তিনটা। প্রথমে কি বিবরণ বছর 1, বছর 2, বছর 3। হ্যাঁ, সমস্যা না। তাহলে প্রথমে কি লিখবো আমরা? নিট মুনাফা। এই নিট মুনাফা কোথায় পাইলাম? গণং থেকে পাইছি না? গণং থেকে, বুঝতে পারছো? গণং থেকে পাইছি এটা। তো গণং থেকে নিট মুনাফা কত পাইছিলাম বলতো? নিট মুনাফা 9333। আর কি কত ছিল? 8033, 1833, 9333। তারপরে কত? 18333 না? দেখো তো 18000। তারপরে কি 31833, 31833। এর সাথে কি যোগ করবো বলছিলে? অবচয় যোগ। কি এই যে আমরা অবচয় বাদ দিছিলাম না, 3টা খরচ বাদ দিছিলাম বিক্রয় থেকে। এখন এর সাথে একটা অবচয় বাদ দিছিলাম। এই অবচয়টা এখন কি যোগ করে ফেলবো। যোগ করলেই নগদ প্রবাহ হয়ে যাবে। অবচয় কত পাই করেছিলাম আমরা? অবচয় নির্ণয় করেছিলাম 16,667, 16,667। প্রতি বছরই সেম 16,667, 16,667। তো অবচয় যোগ করলে দেখো তো কত হয়? এটার নাম কি হবে? নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ, তাই না? যোগ করো তো। 73.0.1, 73.0.1, 73.0.1, 6797, 16,000 26,000 টাকা না? উঠো দেখো। এরপরে এটা কত হয়? কটা? 25, শুধু 25,000। তারপরে 48,500। গুড। হ্যাঁ, বুঝতে পারছো? না? এটার নাম কি? নগদ আন্তঃপ্রবাহ। এই যে অবচয়টা আমরা বাদ দিছিলাম গ নম্বরে 3টা খরচের সাথে। অবচয় বাদ দিয়ে কি পাইছিলাম? স্থায়ী খরচ বিক্রয় থেকে। এবং অবচয় বাদ দিয়ে কি পাইছিলাম? করযোগ্য মুনাফা। এই নিট মুনাফার সাথে এখন সেই অবচয়টা আবার যোগ করলে কি হয়ে যাবে? নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ। তো আমরা নগদ আন্তঃপ্রবাহ বাইর করছি। এটা দিয়ে আমরা কি নির্ণয় করবো? এটা দিয়ে আমরা কি নির্ণয় করবো? কর্মজিত নগদ প্রবাহ নির্ণয় করবো না, তাই না? এই নগদ আন্তঃপ্রবাহ থেকে আমরা কি নির্ণয় করবো? ক্রমজিত নগদ প্রবাহ। এটা কি? নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করছি না? এখানে কি নির্ণয় করবো? ক্রমযোজিত নগদ প্রবাহ, তাই না? প্রথমে কি বছর, তারপরে নগদ আন্তঃপ্রবাহ, তারপরে ক্রমিত নগদ আন্তঃপ্রবাহ। বুঝতে পারছো না? ঠিক আছে না? এখানে কি লিখবো? বছর, তারপরে কি নগদ আন্তঃপ্রবাহ, তারপরে ক্রমযোজিত। আমরা শিখছিলাম না গণিতে? ক্রমযোজিত নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ। এটা আমরা শিখছিলাম না পরিসংখ্যানে? ক্রমিত নির্ণয় করা। বছর প্রথমে কি লিখবো আমরা? 0 বছর। তারপরে বছর 3টা আছে না? 1, 2, 3। বুঝতে পারছো? 3 শূন্য। এটা প্রথম বছর। যেদিন বিনিয়োগ করছে সেদিন কি 1 বছর হয়েছে না? সেদিনকে 0 বছর ধরা হয়। তো যেদিন প্রথম দিন বিনিয়োগ করছিল কত টাকা বিনিয়োগ করছিল বলো তো?
প্রথম দিন নগদ প্রবাহ 50,000 টাকা আছে না, 50,000 টাকা বিনিয়োগ করছে। এখন বলো তো এই 50,000 টাকা কি তার প্রতিষ্ঠানে আসছে নাকি সে বিনিয়োগ করছে, সে বিলিয়ে দিছে, তার চলে গেছে না 50,000 টাকা। তো আমরা কি প্লাস ফিগার লেখো না মাইনাস ফিগার? তো ক্রমযুক্ত করলে কি হবে, ধারাবাহিক যোগ করলে কি 50,000 টাকা মাইনাস 50,000 টাকা হবে, তাই না? এর পরের বছর প্রথম বছর কত টাকা আসছে দেখো তো, 26,000 টাকা, 26,000 টাকা আসছে না। তো ক্রমযুক্ত করলে এটা কি প্লাস 26,000, এটা কি মাইনাস 50,000। ক্যালকুলেটর টাইপ করলে কত আসে দেখো তো, প্লাস 24,000 আসবে না? বুঝতে দেখো, বুঝতে দেখো, প্লাস 26,000 মাইনাস 24,000, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে না, মানে তার কি প্রথম বছর 50,000 টাকা চলে গেছে, তার কম দিতে হলে মাইনাস 50,000 দিতে হবে। পরের বছর কিন্তু 26,000 টাকা শুরু হয়েছে আসা, প্রথম বছর 26,000 টাকা আসলো, তাহলে তার আরো মাইনাস কত টাকা রয়ে গেল, মানে আশা বাকি রয়ে গেল কত টাকা, 24,000 টাকা আশা বাকি রয়ে গেল। এর পরের বছর কত টাকা আসছে, এই যে দ্বিতীয় বছর নগদ প্রবাহ কত টাকা, 35,000 টাকা। তো 35,000 টাকা পরের বছর আসলে বলতো তার কি এখানে প্লাস ফিগার থাকবে নাকি মাইনাস ফিগার, মানে আরো আশা লাগবে নাকি এসে আরো অতিরিক্ত এসে গেল, প্লাস 35 আর মাইনাস 24 দাও তো 11,000। এখন তার আশা শুরু হইলো লাভ, বুঝতে পারছো? মানে তার পেব্যাক সময় এখানের মধ্যে আছে, কোনের মধ্যে, এই জায়গার মধ্যে আছে, বুঝতে পারছো? এর পরের বছর কত টাকা আসছে, 48,000 টাকা, 48,500 টাকা। তো এটা প্লাস ফিগার, এটাও প্লাস ফিগার, ক্রমযুক্ত করলে ধারাবাহিক যোগ করলে কত হলে, হ্যাঁ 59,500, তাই না? 50 59,500, ঠিক আছে না? বুঝতে পারছো? 59,500। মানে আমাদের কি বলছে কি, পেব্যাকের ভিত্তিতে যেন আমরা কোন প্রকল্প গ্রহণ করা, যুক্তিযুক্ত বিশ্লেষণ করো। তো আমরা জানি কি, আমরা জানি পেব্যাক সময় পিবিপি, পেব্যাক সময় বা পিবিপি সমান কি, প্রথমে কি তার যে টাকাটা প্রথমে এখানে আসছে, প্রথমে আসা শুরু হয়েছে মানে কোন বছর, মানে মাইনাস 24,000 টাকা আসার পর পরের বছর কি আর কি মাইনাস রয়েছে, মানে মাইনাস শেষ, মানে তার আসল আশা শেষ কোন বছর, এখানে না। তার পূর্বের বছরটা কত বছর, প্রথম বছর, আমরা লিখবো 1 বছর প্লাস কি, প্লাস করে কি করব, এই যে এই বছর প্রথম বছর যে আসছে টাকাটা, আর কত আসা আর কত টাকা রয়েছে বাকি আসে, মাইনাস 24,000 টাকা রয়েছে না, আমরা 24,000 টাকা উপরে লিখবো। তারপরে এরপর এর নিচের বছর কত টাকা আসছে, কত টাকা আসায় আর কোনো মাইনাস থাকেনি, আর কোনো আশা বাকি থাকেনি, কত টাকা আসায় 35,000 টাকা আসে না, তো 35,000 টাকা লিখবো। এখানে বছর লাগছে 24,000, হ্যাঁ। এক বছর যুগ, এটা ভাগ করো তো, 24,000 কে 35 ভাগ করো, দ্রুত দ্রুত, 0.69, হ্যাঁ। তো যোগ করলে কত হইলো, এক বছর 1.69 বছর, বুঝতে পারছো? হ্যাঁ। তখন বলো তো, বলছিল আমাদের কি পেব্যাকের ভিত্তিতে যেন আমরা কোন প্রকল্প গ্রহণ করা উচিত বিশ্লেষণ করো। তো আমাদের সুদ প্রকল্পের পেব্যাক সময় কত ছিল, 4 বছর, আর এই প্রকল্পের পেব্যাক সময় কত পাইছি, 1 বছর 6 নয়, হ্যাঁ প্রায় 1.5 বছর বা 2 বছরের কম। না এইভাবে হবে না, কোন বিষয়টা হচ্ছে আমরা এখন আমরা কোন প্রকল্পটি গ্রহণ করবো, বলতো, সুযোগ হচ্ছে 4 বছর, আর এখানে হচ্ছে মাত্র 1.69, এটা গ্রহণ করবো না, যেটা কম এটা গ্রহণ করবো, মানে এটা বিনিয়োগ করতে তো তাড়াতাড়ি চলে আসবে, তাই না? আমি লিখে দেই, আমাদের বলছে না কোন প্রকল্পটি গ্রহণ করবে, সুতরাং লক্ষণীয়
যে সুরুজ প্রকল্পের পিবিপি মানে কি পে, আচ্ছা পিবিপি কত 4 বছর, 4 বছর, কিন্তু এটার নাম কি চাঁদ প্রকল্প, চাঁদ প্রকল্পের পিবিপি পেয়েছি কত 1.69 বছর, তাই কি জনাবকে তার নামটা কি, তাই জনাব রানার রানার কি চাঁদ প্রকল্পে বিনিয়োগ করা কি বলছে না, বিনিয়োগ করা কোনটি যুক্তিযুক্ত, কোন প্রকল্প গ্রহণ করা উচিত, তার মানে জনাব রানার কি চাঁদ প্রকল্প গ্রহণ করা উচিত, গ্রহণ করা উচিত, তাই না? ঠিক আছে না?